স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। অতি ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুড়িগ্রামে পানিবন্দী হয়ে পড়েছে 20,000 পরিবার। ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তা, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার এবং শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি সামান্য হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি প্রবেশ করায় জেলায় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার 5 উপজেলায় দ্বিতীয় দফায় বন্যা দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ট পয়েন্ট এলাকায় 51 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জ সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরে চরাঞ্চলের গ্রামগুলোতে পানি উঠতে শুরু করেছে। এক সপ্তাহ থেকে পানি ঘর থেকে বেরোবার পাই না, রাস্তাঘাট সম্পূর্ণ পানি তলে গেছে। আর বাড়ির থেকে বেড়াবো তার কোনো আমার উপায় নাই, কারণ লোকে বানপানি তাও পানির মধ্যে। এখন 10 দিন পানি থাকলে মনে করেন চলাফেরার কত কষ্ট। অভাবী মানুষ নয় আমরা কি বড় লোক। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে নেত্রকোনা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতি কি, আর নদ নদীর পানি কি এখনো বাড়ছে কিনা জানাবেন। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। আমি নেত্রকোনা বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে চাই। নেত্রকোনায় আপনারা জানেন যে দ্বিতীয় দফায় কিন্তু এই ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলের কারণে নেত্রকোনার যে নদ নদীগুলো সেগুলোর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে কলমাকান্দা উপজেলার উদ্ধাকালী যে নদী রয়েছে সেই নদীর পানি বিপদসীমার 59 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে গত দুদিন ধরে কিন্তু ভারী তেমন কোনো বৃষ্টিপাত না হওয়ায় আজকে সকাল 9টায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে সকাল 9টা পর্যন্ত এই উদ্ধাকালী নদীর পানি 15 সেন্টিমিটার কমে বিপদসীমার 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া জেলার যে সোমেশ্বরী, কংস সহ অন্যান্য নদীগুলোর পানি কিন্তু কমছে। তবে হাওর উপজেলার ধনু নদীর পানি কিছুটা বাড়ছে বলে আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। এছাড়া আপনাদেরকে যদি জানাই যে জেলার 10টি উপজেলার মধ্যে অন্তত 6টি উপজেলার কিন্তু 85টি গ্রামের মতো গ্রামে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছিল, বানের পানি। সেই সব পানি ঢুকে পড়ার ফলে যে বিষয়টি হয়েছে যে গ্রামীণ যে রাস্তাঘাট রয়েছে, পুকুর রয়েছে, বিভিন্ন বাড়ি ঘরের আঙিনায় পানি প্রবেশ করায় সাধারণ মানুষ কিন্তু চরম দুর্ভোগে ছিল। এছাড়া কলমাকান্দা উপজেলার 59টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লাবিত হওয়ায় কিন্তু সেখানকার যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম অনেকটাই ব্যাঘাত ঘটছে বলে আমাদেরকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন। পাশাপাশি করছেন এবং প্রাইভেট স্কুল সহ বিভিন্ন যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে তারা কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া দিনমজুর যারা আছেন, নিম্নয়ের মানুষ একেবারেই, তারা কিন্তু এই যে গত কয়েকদিন ধরে কাজ কাম না থাকায় এই সাধারণ মানুষ কিন্তু চরম তারা দুর্ভোগে পড়েছেন এবং কষ্ট সহ্য করছেন। তো আমাদেরকে জেলা প্রশাসন সূত্রে যে বিষয়টি জানিয়েছে যে তারা কিন্তু বলছেন যে নেত্রকোনা জেলায় যদিও শত শত পরিবার পানিবন্দী জীবনযাপন করছেন, তো জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা বন্যা পরিস্থিতি যে ভয়াবহতা এখনো সৃষ্টি হয়নি, এখনো কিন্তু কোনো মানুষজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়নি। তবে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের বন্যা কবলিত এলাকা এবং পানিবন্দী মানুষ রয়েছে তাদের সর্বশেষ তথ্য। দর্শক, নেত্রকোনার বন্যা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান। যাচ্ছি পরের সংবাদে। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আজ চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন ঢাকা সহ 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে অবস্থান নেন। পূর্ণ দিবস কর্মবিরতির কারণে সকাল থেকে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষকরা বলছেন যেসব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডে জড়িত রয়েছে তারাও সেসব কর্মকাণ্ডে কর্মবিরতি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সংকট সমাধানে আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে শিক্ষকদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে আজও আন্দোলন করছে শিক্ষার্থীরা। সকাল 10টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীরা বলেন, কোটা পদ্ধতি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই সময় শিক্ষা ব্যবস্থা ও সরকারি চাকরির নানা অনিয়ম নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা। 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। একই দাবিতে সারা দেশে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ কর্মসূচি করেছে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা ও কর্মচারী। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণের দাবিও তাদের। দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে এই কর্মবিরতি পালন করছে। আন্দোলনকারীদের অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতি দেশের প্রায় 4 কোটি গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত রয়েছে। বিআরইবি দ্বারা নিয়ন্ত্রিত এসব সমিতির কর্মকর্তা ও কর্মচারী প্রতিনিয়ত নানা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা জানান, একই প্রতিষ্ঠানে চাকরি করলেও পদবি, বেতন ভাতা, বোনাস সহ পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য রয়েছে। 2 দিনের সফরে কাল গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমনকে ঘিরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কার্যক্রম প্রায় শেষ করেছে কর্তৃপক্ষ। জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 5 জুলাই শুক্রবার বিকেলে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শেষে জাজিরা থেকে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে পৌঁছে প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর 75-এর 15ই আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। 6 জুলাই শনিবার বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্কুল টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং নবনির্মিত আধুনিক টুঙ্গিপাড়া পৌর সুপারমার্কেট ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আওয়ামী লীগ সভাপতিকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। ওনার আসা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ, ইনশাল্লাহ আমরা সে আসার অপেক্ষায় আছি। জনগণও অপেক্ষায় আছে কখন তার নেত্রীকে একটু দেখবে 2 চোখ দিয়ে, সেই আশায় সবাই অপেক্ষমান আছে। আমরা গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আমরা তাকে বরণ করার জন্য গেট এবং আমরা ফেস্টুন বিভিন্নভাবে তাকে স্বাগত জানানোর জন্য আমরা সার্বিকভাবে আমাদের সহযোগী সংগঠন আমরা তার ব্যাপক প্রস্তুতি নিয়েছি। 6 জুলাই গোপালগঞ্জ থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা ফিরবেন প্রধানমন্ত্রী। দীপ্ত বার্তা কক্ষ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল করায় এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী। স্বজনদের অভিযোগ, গত 21 জুন জরায়ু অপারেশনের সময় হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে প্রথমে এ পজিটিভ আসে। সেই গ্রুপের রক্ত প্রয়োগের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। পরে আবার রক্ত পরীক্ষায় ও পজিটিভ গ্রুপ আসে। বিষয়টি স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 2 সন্তানের জননী ফাতেমা গত 21 জুন জরায়ুর অপারেশনের জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের 12 নম্বর ওয়ার্ডে ভর্তি হন। 22 তারিখ অপারেশনের সময় রক্তের গ্রুপ বলা হয় এ পজিটিভ। এই গ্রুপের রক্ত দেওয়ার পর ফাতেমার শরীর ক্রমান্বয়ে খারাপ হয়। পরে আইসিইউতে নেওয়া হলে আবার অপারেশনের প্রস্তুতি চলে। সে সময় রক্তের গ্রুপ আসে ও পজিটিভ। ব্লাড স্যাম্পল টেস্ট করে আসে হচ্ছে এ পজিটিভ। অপারেশনের শেষে যখন ব্লাড দরকার হয় তখন আমাদেরকে বলে ব্লাড ম্যানেজ করার জন্য, তখন হচ্ছে আবার আম্মু স্যাম্পল নেওয়া হয় আর ডোনারের ব্লাড 2টা ওখানে ম্যাচ করা হয়। তারপর আমরা আম্মুকে ব্লাড দেই। হাফ ব্যাগ ব্লাড যাওয়ার পর 3-4 ঘন্টা পর আম্মুর রিয়াকশন শুরু হয়। ইউরিন দিয়ে অনেক ব্লাড আসে, 1 ব্যাগ প্লাস ব্লাড চলে আসে। তেন ওনারা বলে আরও 3 ব্যাগ ব্লাড ম্যানেজ করতে এ পজিটিভ। তারপর আবার আম্মুর স্যাম্পল পাঠানো হয় ক্রস ম্যাচিংয়ের জন্য। তখন গিয়ে ক্রস ম্যাচিংয়ে মেলে না, তখন আবার টেস্ট করা হয় আম্মুর ব্লাড, তখন আসে হচ্ছে ও পজিটিভ।
অভিযোগ রয়েছে বিষয়টি ধামাচাপা দিতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে সমঝোতার চেষ্টা করা হয়। স্বীকার করছে তারা যে এটা তাদের ফল্ট, কিন্তু তারা আমাদেরকে এটাও বলছে যে লিগ্যাল অ্যাকশনে গেলে আমরা খুব বেশি কিছু করতে পারবো না। আমরা হয়তো হাইয়েস্ট কি করতে পারবো, টেকনোলজিস্টের ভুল, হয়তো তার চাকরিটা চলে যাবে, কিংবা হয়তো আমরা সেটাও করতে পারবো না। আমরা এখনো কোনো লিগ্যাল অ্যাকশনে যাই নাই, কিন্তু আমরা যেদিন রংপুর আইসিইউ থেকে এখানে শিফট করার চিন্তাভাবনা করছিলাম, তখন যেই ডিপার্টমেন্টের ফল্টের কারণে আম্মুর আজকে এই কন্ডিশন, ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন, ওদের দুজন টিচার এবং হসপিটালের উপপরিচালক সহ আরও কয়েকজন স্যার ছিলেন, তারা আমাদের সাথে নেগোসিয়েশনে বসছিলেন। তাদের কথা ছিল যে আমরা 7 দিনের ট্রিটমেন্ট বাবদ 1 লাখ টাকা তারা আমাদেরকে দিতে চাচ্ছিলেন, তো আমরা সেটাতে এগ্রি করি নাই। এক পর্যায়ে রোগীর শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় স্বজনরা ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। ফাতেমার বর্তমান অবস্থা সম্পর্কে সেই হাসপাতালের চিকিৎসক জানান, রোগীর 2টো কিডনি নষ্ট হতে বসেছে। এটার কারণেই কমপ্লিকেশনটা এরাইজ করে। কমপ্লিকেশন এরাইজ করার ফলে দেখা যায় যে হচ্ছে ওনার রেনাল ফেলুরের দিকে ডেভেলপ করছে। ওনার শরীর যেহেতু ফুলে যাচ্ছে এবং কিছু পিক করলে, ক্যানুলা পিক করলেও দেখা যায় যে হচ্ছে একাইমোসিস টাইপের, মানে ব্লাড জমে যাচ্ছে ওই জায়গাতে। বিষয়টি জানতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তারা বিষয়টি স্বীকারও করেন। জি, এটা আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি, ওনারা একটু তদন্ত করে আমাদেরকে রিপোর্ট দিবেন বিষয়টা কোথায় সমস্যাটা হয়েছে, এটা একটু আমরা দেখছি ব্যাপারটা। এ কর্মকর্তা আরও জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত এনেছে হ্যারিকেন বেরিল। ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তথ্য মতে জ্যামাইকাতে আঘাত হানার সময় বেরিল ক্যাটাগরি 5 থেকে 4 মাত্রার ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 130 মাইল। সেই সাথে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জ্যামাইকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক তাণ্ডব চালায় অতি বিপজ্জনক হ্যারিকেন বেরিল। এখন পর্যন্ত সেখানে 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা, বাংলাদেশ সময় দুপুর 12টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে স্থানীয় সময় রাত 10টা পর্যন্ত। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী 5 বছরের জন্য হাউস অব কমন্সের 650 জন পার্লামেন্ট সদস্যকে বেছে নেবেন ভোটাররা। এবারে নির্বাচনে ছোট বড় মিলিয়ে অন্তত 98টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। তবে 35টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর সংখ্যা মাত্র 1 জন করে। 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন এবং 17 জুলাই নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থাগুলো জানায়, স্থানীয় সময় বুধবার ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু ব্যক্তির সঙ্গে এক ফোন কলে এসব কথা বলেন বাইডেন। সম্প্রতি টেলিভিশন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান বাইডেন। এরপর থেকেই নির্বাচন থেকে বাইডেনের সরে যাওয়ার বিষয়ে নানা গুঞ্জন ছিল। এর পরিপ্রেক্ষিতে বাইডেন এ তথ্য জানান। গত বৃহস্পতিবার রাতে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সিএনএনের স্টুডিওতে ট্রাম্প ও বাইডেনের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। চূড়ান্ত হয়েছে ইউরোর শেষ 8-এর লাইন আপ। রোমানিয়াকে হারিয়ে নেদারল্যান্ডস আর অস্ট্রিয়াকে হারিয়ে কোয়ার্টারে পা রেখেছে তুরস্ক। বাকি 6 দল হলো স্বাগতিক জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স ও পর্তুগাল। 2 দিনে বিরতি শেষে 5 ও 6 জুলাই হবে ইউরোর কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ 4-এ যাওয়ার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি হবে প্রতিযোগিতার সফলতম 2 দল জার্মানি ও স্পেন। স্টুটগার্টে ম্যাচ শুরু হবে রাত 10টায়। শেষ 8-এ ওঠার লড়াইয়ে ডেনমার্ককে জোড়া গোলে হারিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে আসরে একমাত্র দল হিসাবে অপরাজিত থাকা স্পেন শেষ 16-এ জর্জিয়াকে হারিয়েছে 4-1 গোলে। হাই ভোল্টেজ আরেক ম্যাচে 2বারে ইউরো জয়ী ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। হামবুর্গে এই ম্যাচটি হবে রাত 1টায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল শেষ 16-এ স্লোভানিয়াকে টাই ব্রেকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটলেও 2016 সালে চ্যাম্পিয়নদের পারফরম্যান্স এবার বেশ নড়বড়ে। অন্যদিকে 2বারে ইউরো জয়ী ফ্রান্সকে শেষ 16-এ উঠতে বেলজিয়ামকে টপকাতে হয়েছে।
শনিবার ইউরো তৃতীয় কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে গতবারের রানার্স আপ ইংল্যান্ড। ছন্দপতন আর নানা সমালোচনার পরও শেষ পর্যন্ত শেষ 8-এ জায়গা করে নেয় ইংলিশরা। শেষ 16-য় স্লোভাকিয়াকে 2-1 গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। আর সুইসরা গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে জোড়া গোলে হারিয়ে নাম লিখিয়েছে কোয়ার্টারে। ডুসেলডর্ফে রাত 10টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের শেষ কোয়ার্টারে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ তুরস্ক। রোমানিয়াকে 3-0 গোলে উড়িয়ে শেষ 8-এ ওঠে ডাচরা। আর অস্ট্রিয়াকে 2-1 গোলে হারায় তুরস্ক। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার এই ম্যাচটি শুরু হবে রাত 1টায়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। আর্জেন্টিনা ইকুয়েডরের ম্যাচ দিয়ে আগামী শুক্রবার শুরু হবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্ব। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। এই গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ 8 নিশ্চিত করে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ইকুয়েডর বি গ্রুপের রানার্স আপ। শনিবার এই গ্রুপের রানার্স আপ কানাডা খেলবে বি গ্রুপের চ্যাম্পিয়ন ভেনেজুয়েলার বিপক্ষে। ডি গ্রুপে আধিপত্য দেখানো কলম্বিয়া রবিবার ভোর 4টায় খেলবে সি গ্রুপের রানার্স আপ দল পানামার সঙ্গে। একই দিন সকাল 7টায় মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। ডি গ্রুপের রানার্স আপ হয়ে ব্রাজিল আর সি গ্রুপের সেরা হয়ে শেষ 8-এ খেলছে উরুগুয়ে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।